নমস্কার। বাংলাদেশের যে ইউনূস সরকার ভালো করেই জানেন সেই সরকারের কতটা বিচারিতা দেখাবো। তার আগে আপনাদের কাছে অনুরোধ করব যে আমার চ্যানেল বেনকার ফেসবুক পেজ কৃষ্ণ কৃষ্ণ, যদি ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন। সেই জায়গায় দাঁড়িয়ে যত সনাতনীর পরে অত্যাচার হয়েছে বাংলাদেশের স্বাধীনতার পরে হয়তোবা এভাবে অত্যাচার হয়নি। বিশ্ব দরবারে তার নিজের মুখোশটা খুলে গেল কিনা জানি না, কিন্তু নিজেকে সততা জানানোর জন্য যে বার্তা আর যে কথা বলছে সেটা বিশ্বের জনগণ দেখছে, যে সেখানে সনাতনীদের পরে কি অত্যাচার হচ্ছে, কি অনাচার হচ্ছে, আর কিভাবে সনাতনীর পরে বাধা সৃষ্টি হচ্ছে। সেখানে দাঁড়িয়ে ইনি যে কথাগুলো বলছে, কথাগুলো শুনে দেখুন যে উনি যে কথা বলছে সেই কথাটা কতটা সত্যতা আছে জানি না, কিন্তু ওনার কথায় বোঝা গেল যে উনি একটা আস্ত বদমাইশ এবং শয়তান। তা না হলে এই ধরনের কথার পরে সনাতনীদের পরে অত্যাচার নেমে আসতো না। চলেন দেখাবো এই বদমাইশ এবং এই রাজাকার সরকার কিভাবে মিথ্যাচার করছে বিশ্ব দরবারে ভালো থাকার জন্য, সেই ভিডিও আপনাদের দেখাবো। চলেন কথা না বাড়িয়ে শুরু করা যাক ভিডিওটা। দেশ চালানো যে কোনো লোকের কাজ নয় সেটা বুঝতে সময় লেগে গেল 5 মাস মোহাম্মদ ইউনূসের, এবং তিনি বুঝতে পেরেছেন যে সুদের ব্যবসা দেশ চালানো দুটো ভিন্ন ধর্মী বিষয়, এবং এই মুহূর্তে শক্তিধর দেশের চাপ নেওয়ার থেকে পালিয়ে বাঁচাই শ্রেষ্ঠ বলে মনে করছেন মোহাম্মদ ইউনূস। ঘটনার পর তৈরি হয় তখন যখন বাইডেনকে হারিয়ে ট্রাম্প আমেরিকার ক্ষমতা দখল করেন। ট্রাম্প জয়ে তদারকি সরকার যে বড় ধাক্কা খাবে তা বোঝাই গিয়েছিল। বলা যায় নাটক লেখাই হয়ে গিয়েছিল, শুধু নাট্যরূপ দিতে যতটুকু সময় বাকি ছিল। আর নাটক শুরু হয়েই শেষ হয়ে গেল 20শে জানুয়ারি ট্রাম্প শপথ নেওয়ার পর। বাইডেন জিতলে হয়তো আরও কিছুদিন বাংলাদেশকে পাকিস্তান বানানোর সময় পেতেন ইউনূস সাহেব, কিন্তু যখন বৈষম্য বিরোধী ছাত্ররা নিজেদের মধ্যেই ভাগ বাটোয়ারা করতে গিয়ে মারামারি করছেন, নিজেদের লোককে ক্ষমতায় বসাতে গিয়ে একে অপরের দিকে কাদা ছোড়াছুড়ি করছেন, অন্যদিকে মোদি ট্রাম্পের চাপ, সব মিলিয়ে ল্যাজে গোবরে হয়ে যায় ইউনূস প্রশাসন। আর দেশের মধ্যেই বিরোধ স্পষ্ট হয়ে ওঠে হিন্দুদের ওপর অত্যাচার এবং সাধারণ মানুষের ওপর কর বৃদ্ধির পর। তাই দেশে থেকে অসম্মানিত হবার থেকে বিদেশ থেকেই বিদায় নেওয়ার সম্মানের। আজকে বসলাম এই জন্য, পরিস্থিতি যা পত্রপত্রিকায় দেখছি, মানুষের মধ্যে দেখছি, তো মনে অনেকগুলো প্রশ্ন জেগেছে। সেই প্রশ্নগুলোর জবাব খুঁজে পাওয়ার জন্য আপনাদের সঙ্গে বসা। এই সরকার যখন গঠন হয় জুলাই অভ্যুত্থানের পরপরই আমি বিমানবন্দরে উপস্থিত হওয়ার 8 তারিখে মনে আছে আপনাদের, সবার কাছে একটা আহ্বান জানিয়েছিলাম এবং আন্তরিকভাবেই বলেছিলাম, এটা কোনো রাজনৈতিক বক্তব্য বা এরকম যারা শুনছে শ্রোতা তোষণ বক্তব্য ছিল না। বলছিলাম যে এটা আমরা একটা পরিবার, আমরা আমাদের নানা মত থাকবে, নানা ধর্ম থাকবে, নানা রীতিনীতি থাকবে, কিন্তু পরিবারে আমরা সবাই একই পরিবারের সদস্য।
এটাতে জোর দিয়েছিলাম। আমাদের শত পার্থক্য সত্ত্বেও আমরা কারোর শত্রু নই, পরস্পরের শত্রু নই। আমরা এক জায়গাতে এক কাতারে ওইখানে চলে আসি যখন আমাদের জাতীয়তার প্রশ্ন আছে, আমাদের পরিচয়ের প্রশ্ন আছে। আমরা বাংলাদেশি, আমরা এক পরিবারের সদস্য। তারপরে যখন শপথ গ্রহণ করলাম, তখন থেকে শুনে আরম্ভ করলাম যে সংখ্যালঘুদের উপরে অত্যাচার হয়েছে। তোমার মনটা খারাপ হয়ে গেল। একটু আগে বললাম আমি এই কথা, এখন বলেছি অত্যাচার হয়েছে। এর পরপরই আমি ঢাকেশ্বরের মন্দিরে গেলাম, আপনারা ছিলেন। সেখানেও একই কথা বললাম যে আমরা একই পরিবারের সদস্য, এবং বলছি যে আমরা অন্য সব দাবি দেওয়া বাদ দিল, একটা দাবি আমাদের একদম পরিষ্কার, আমাদের সবার সমান অধিকার, বলার অধিকার, ধর্মের অধিকার, কাজকর্মের অধিকার, এবং সেটা আসছে আমাদের সংবিধান থেকে। নাগরিক হিসেবে আমাদের প্রাপ্য, এবং রাষ্ট্রের দায়িত্ব হলো এটা নিশ্চিত করা। এবং আমি আন্তরিকভাবে বলার চেষ্টা করেছিলাম, যেহেতু রাষ্ট্রের দায়িত্ব এখন আমাদের হাতে, এটা আমাদের দায়িত্ব নিশ্চিত করা, দায়িত্ব যে সংবিধান নাগরিককে যে দায়িত্ব দিয়েছে সেই দায়িত্বগুলো তার কাছে পৌঁছে দেওয়া, নিশ্চিত করা। তারপরেও কথাটা উড়ে গেল না। শুনলাম এখনো সংখ্যালঘুদের উপরে হামলা হচ্ছে। আমি সবাইকে নিয়ে বসলাম, আলাপ করলাম এটা কিভাবে করা যায়, এটার থেকে উদ্ধার পাওয়া যায় কিভাবে। আপনার মুখ না মুখোশ পৃথিবীর লোকের জেনে গেছে, কেউ আর জানতে বাকি নেই। কারণ আপনি যে কথাগুলো বলেছেন সেই কথার কোনো সত্যতা আজ পর্যন্ত বাংলাদেশে পায়নি। কারণ সংখ্যালঘুদের পরে এখনো এই মুহূর্ত পর্যন্ত হয়তোবা অত্যাচার হচ্ছে। কি করেছেন জানি না। আপনি যে কথা বলেছেন তা একটা কথা, এক পয়েন্টও, 100 পয়েন্টের মধ্যে 1 পয়েন্টও কার্যকারিত করতে পারেননি। সংখ্যালঘুদের অধিকার আপনি যেরাম প্রতিবাদ করলেন না, আমরাও সংখ্যালঘু প্রতিবাদ করলাম। আপনার বিচার ওই বাংলাদেশের মাটিতে হবে। শুনে রাখুন, সংখ্যালঘুদের পরে যে অত্যাচার হয়েছে তার দায় আপনার নিতে হবে। আপনি কোনোভাবে এড়াতে পারেন না এবং এড়াতে দেব না আমরা সংখ্যালঘুরা। নমস্কার, আমার সংগ্রাম ব্যাংকের ফেসবুক পেজ কৃষ্ণ কৃষ্ণ। যদি ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন। আগামী দিনে নতুন কোনো ভিডিও আনার জন্য একটুখানি আশীর্বাদ করবেন। নমস্কার, টাটা। Madam, when sorry.